আমাদের ছোট গায়ে ছোট মিলে নারীকেও আমি তো ভগবান নই, আমি তো ভগবান নই, আমি তো ভগবান নই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ওই ঠিক এক অবস্থা ছিল আমার স্কুলে, তুমি নিশ্চয়ই দেখেছো। ছাদ ফুটো, ব্যালকনি ভেঙে গেছে, হেডমাস্টার রুমের মাথার উপরে চাঁই ভেঙে পড়ছে। আনন্দবাজার পত্রিকা প্রিন্সিপাল অফ দ্য ইয়ার 2016 আমাকে দিয়েছে। এবং আমাদের স্কুলে যেখানে ইঁদুর ঘুরতো সেটা নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল আমার আন্ডারে। হলো একলা হাজি মাসুম আক্তার মোল্লা, ধর্মে মোল্লা 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 বোঝেন তো, মোল্লা। তাই মোল্লাকে নিলে উনি এলে সরস্বতী দেবীর প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অপবিত্র হয়ে যাবে। আমি সেই মোল্লা কাজী মাসুম আক্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি তিরঙ্গা যাত্রা একদম ক্যাম্পাসে। 100 বছর ধরে রামনবমী করতে পারিনি, আমি সেই মোল্লা গিয়ে রামনবমী করে দিলাম, আমার নেতৃত্ব হয়েছে রামনবমী। পিটিয়ে লাল করে একদম কুমায় পাঠিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন যাই করেছে অন্য জায়গায় বলা যাবে না, মুখ বন্ধ করে থাকবে। মেয়রকে চিঠি করেছে, একদম কঠোর চিঠি। শিক্ষা আন্দোলনের কথা বললেন আমি শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছি, পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা ছেড়ে রেখে দিন, অ্যাওয়ার্ড যদি নাই পাবে কি এসে যায়, তাতে করা যায়। কাদের মুখের দিকে তাকিয়ে না, অন্তজ প্রান্তিক ওই অসহায় পড়ুয়াদের দিকে তাকিয়ে তাদের কল্যাণের কথা ভেবে। পান্ডুয়ার একটি স্কুলের ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে স্কুলের কক্ষে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তারা মাথায় ছাতা নিয়ে ক্লাস করছে। একেবারে শিক্ষার দৈন্য দশা। আপনি নিজে একজন প্রধান শিক্ষক একটি স্কুলের, আমি নিজে দেখেছি এই 2.5 বছরে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, কোথায় পার্থক্য থেকে যাচ্ছে। পার্থক্য মানসিকতার বিষয় হচ্ছে। সবচেয়ে নিগৃহীত যে জনগোষ্ঠী কারা? সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠীর নাম হচ্ছে ছাত্র সমাজ। বিশেষ করে যারা শিশু কৈশোরে শিক্ষা গ্রহণ করে সেই ছাত্রদের কথা বলছি। প্রাইমারি লেভেলে, আপার প্রাইমারি সেকেন্ডারি লেভেলে, জুনিয়র লেভেলে যারা সব পড়াশোনা করছে, এই টোটাল যে শিক্ষায় দুর্নীতি, যে কেলেঙ্কারি চলছে, তাতে ভুক্তভোগী কে? শিক্ষকরা না। শিক্ষকদের কারো চাকরি গেলে তাতে কি এসে যায়? 10,000, 20,000, 30,000 লোকের চাকরি নাই বা হলো তো কি হয় তাতে? তার খেতে পেলো কি না পেলো তাতে সমাজের কি এসে যায়? খুব ঠান্ডা মাথা বোঝুন। কিন্তু লক্ষ লক্ষ ছাত্র, যাদের জন্য শিক্ষক, যাদের জন্য শিক্ষা ব্যবস্থা, যাদের জন্য শিক্ষার পরিকাঠামো, যে কাঠামো নেই বলে ছাতা নিয়ে বসে আছে শিক্ষক ছাত্ররা, মাথায় জল পড়ছে, বর্ষার জল, ছাদ ভেঙে পড়তে পারে যে কোনো সময়। সেই ছাত্ররা ক্ষতিগ্রস্ত, সেই ছাত্ররা সবচেয়ে নিগৃহীত, তারা সমস্ত পাপের বলি। ক্লিয়ার? ওই ঠিক এক অবস্থা ছিল আমার স্কুলে। ছাদ ফুটো, তুমি নিশ্চয়ই দেখেছো। ছাদ ফুটো, ব্যালকনি ভেঙে গেছে, হেডমাস্টার রুমের মাথার উপরে চাঁই ভেঙে পড়ছে। ছাত্রদের মাথায় বড় বড় চাঁই, মানে সিমেন্টের চাঁই ছিলই না, পরে ছাত্র প্রায় 10 গুণ হয়েছে, চাঁই ভেঙে পড়ছে। এমন একটা জায়গা নেই যেখানে দৌড়াই দেবে, দেখে কান্না লাগার মতো অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলবল শিক্ষা দপ্তর আমাকে যাদবপুর থেকে ট্রান্সফার করেছিল। আমি যাদবপুরে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম। আমাকে বেটিয়ে পড়ে যে রক্তাক্ত করার পর, আমাকে মৃত্যুমুখী ফেলার পর মাননীয় ডেকেছিলেন তার কালীঘাটের বাড়িতে। পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা দপ্তর আমার সাথে আলোচনায় বসেছিলেন যে স্যার আপনি ওখানে থাকবেন না স্যার। আমি লিখিত চিঠি করেছিলাম যে আমি মেটিয়াবুরুজেই যেতে চাই, ওই স্কুলেই হেডমাস্টার হয়ে, মিনি পাকিস্তান আর যেরকম ছিলাম। কমিশনার পুলিশ লিখিত জানিয়েছে, মুখ্যমন্ত্রী দপ্তরের কাগজ গেছে, আমার কাছে কপি আছে, যে আমাকে যদি রাজ্যে কলকাতা পুলিশ এসকর্ট করেও নিয়ে যায় তাহলে আমার মৃত্যু ঘটতে পারে। আমি অনেক বড় পাপ করেছি ওখানে। দেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত ভারতে গাওয়াবো? সুদানে গাওয়ানো উচিত ছিল। যারা জনগণ মন বড় গর্ব করে তারা আমার থেকে পারমিশনই জাতীয় সঙ্গীত গাওয়া উচিত। একটা মানুষ পাশে দাঁড়ায়নি আমার। মাননীয়া জয়নগর মন্ডল খুব ভালো লাগে না রবীন্দ্রনাথ ঠাকুরকে? রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে না? হ্যাঁ, এটা আপনার খুব ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীতটা। বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি ভুলে যান না মাঝে মাঝে। ওই ফিরাদ হাকিমের ডেরা, ওখানেই আমাকে হামলা করা হয়েছিল। ফিরাদ হাকিম সাহেব জানেন কিচ্ছুটি করেননি,
রক্তাক্ত হয়েছিল। আরেকজন আছে স্বামী বিবেকানন্দ, গেরুয়া ত্যাগের প্রতীক। আর একজন রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথা বললাম, এদের জন্মদিন উদযাপন করেছিলাম। এটা ছিল পাপ। পশ্চিমবঙ্গ চলছে। আমি নরেন্দ্র মোদীজিকে বলেছি, কি মশাই আপনি পাকিস্তান নাকি বৃহৎ বড় পাকিস্তানটা নাকি সবক শিখিয়ে দিয়েছেন বলছেন, কি এসব শুনবো না। মিনি পাকিস্তান ঠিক করুন। আপনি ঘরের পাশে মিনি পাকিস্তান ঠিক করতে পারেননি, আপনি ওই পাকিস্তান ঠিক করতে গেছেন। ওখানে নাকি যুদ্ধ ফুদ্ধ করে সব সন্ত্রাসবাদীদের নাকি মেরে ধরে এসছে, গর্ব করছে, তিরঙ্গা যাত্রা করছে। আমিও যাত্রায় সামিল হয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিনই করতে পারছিল না, আমি সেই মোল্লা কাজী বাসুবক্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি তিরঙ্গা যাত্রা একদম ক্যাম্পাসে। 100 বছর ধরে রামনবমী করতে পারিনি, আমি সেই মোল্লা গিয়ে রামনবমী করে দিলাম, আমার নেতৃত্ব হয়েছে রামনবমী। কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কারণ ওখানকার চ্যান্সেলর নবীন এখন আমি। স্কুলের হেডমাস্টার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নবীন হওয়া যায় যোগ্যতা থাকলে, সবই সম্ভব। ডিগ্রি দিয়ে কিচ্ছু হয় না। সম্ভব হলে তো ভগবান হয়ে যাচ্ছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে যখন মানে স্থানীয় সাংসদ, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন আমি কি ভগবান নাকি? হ্যাঁ, উনি সুন্দরী মেয়েদের অনেক ব্যাপার আছে, ছাড়ুন, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি মেডিয়ামটাকে শেষ করি। তো ওই আর্লি ম্যারেজ কন্যাশ্রী লাগেনি, মাসুম আক্তার নিজে 100 বন্ধ করে দিল আর্লি ম্যারেজ। সেই সব রাগ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন খবরের কাগজ লিখতে যাবো? সন্ত্রাসবাদের পক্ষে লিখতে হবে, মৌলবাদের পক্ষে লিখতে হবে, মাননীয়ার অনুপ্রাণিত লিখতে হবে। কেন রজসূপ্র হতে যাবে? যাই করেছি অন্য জায়গায় বলা যাবে না, মুখ বন্ধ করে থাকবে। রাজা তুমি উলঙ্গ, রাজা উলঙ্গি আছে না, রাজা মখমলে সুন্দর পোশাক পরে আছে বলতে হবে। মাস্টারমশাই আবার দেখেছে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি না, মাস্টারমশাই হচ্ছে ক্যাবলাকান্ত মেরুদণ্ডহীন জনজাতি, সে আবার বলছে আমি দেখেছি। মা গুলি ঢিসা শেষ, সেরকম ঢিসা করে মাথায় 1000 লোক ঘিরে তোলে, বেশি না। 1000 লোক হিন্দুত্ববাদী গান, জনগণ মন। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ হিন্দুত্ববাদী, তাদের জন্মদিন উদযাপন করেছি, বিরাট পাপ। নবী অল্প বয়সী মেয়েদের বিয়ে করেছিল, তাই 18 নিচে বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দেবো ঠিক করেছি। তুই আটকাবার কেবে? এটা ছিল ভাষা, ঠিক আছে? তো নাচ গান কবিতা নাটক, ইসলামিক জায়গায় নাচ গান কবিতা নাটক হচ্ছে, এটা আফগানিস্তান। আফগানিস্তান উন্নত, সরি আফগানিস্তান অনেক পিছিয়ে ওই জায়গাটা, আফগানিস্তান অনেক উন্নত। তো আমি যেটা বলতে চাইছি, আমাকে পিটিয়ে লাল করে একদম কুমায় পাঠিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন কি আর করবেন, আপনাকে মনে হচ্ছে অন্য জায়গায় অন্য পদে নিয়ে যাই। আমি তো বললাম না, ওই স্কুলে যাওয়া যাবে না। তো বললো হিন্দু প্রধান জায়গা পাঠানো হবে। তখন দেখো তো হিন্দু প্রধান জায়গা যাদবপুরের খাস একদম হিন্দু, মানে মানে মুসলমানদের বাস টাস এখানে কম আর কি। গেলাম যাদবপুরে গিয়ে দেখলাম স্কুলে শুধু ইঁদুর ঘুরছে, শিক্ষকরা 12টা আসছে, দুটো পালাচ্ছে। শিক্ষকদের প্রধান শিক্ষক জাতি কি জাতি, ওরে বাবা, মানে নিকৃষ্ট জনজাতির মধ্যে ডাক্তার আর শিক্ষক এই দুটো প্রথমে পড়ে। আমি বঙ্গের বলছি, বঙ্গের না, প্রাইভেট স্কুলে বলছি না, কিন্তু ডন বস্কো লাভারিয়া সেন্ট জেভিয়ার বলছি না। এক ধাক্কা দিয়ে চাকরিতে বের করে দেবে। সরকারি চাকরি যদি পেয়ে যাবে, আধা সরকারি বলছি, স্পন্সর। তারপরে দায়িত্বশীল শিক্ষকরা আছে, বুড়ি বুড়িদের এক হয়ে গেছে। দায়িত্বশীল শিক্ষকদের কোনো রিওয়ার্ডস নেই, শাসানি আছে। আর দায়িত্বশীল শিক্ষকরা হচ্ছে অত্যন্ত মার্জিনাল এবং ওরা হচ্ছে মাইনরিটি। আর দায়িত্বজ্ঞানী ধান্দাবাদ শিক্ষক হচ্ছে মেজরিটির মাইনরিটি। ওই শিক্ষকদেরকে যারা দায়িত্বশীল, যারা দায়বদ্ধ, যারা ছাত্রদের কাছে জনপ্রিয়, সেই শিক্ষক শিক্ষিকার দল গোটা পশ্চিমবঙ্গে নিগৃহীত। দেখুন, তারা 3 জন, ওরা হচ্ছে 30 জন। 3 জন কাঁদছে সারাক্ষণ। এই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ, এটা লিখেছি খবর কাছে। তো আমি গেলাম, আমাকে যাদবপুরে পাঠালো। প্রথমে নেবে না, মোল্লাকে নেওয়া যাবে না। কি? ভালো করে শুনে নিন, একদম লিখিত চিঠি করা, যেখানে মোল্লা এলে অপবিত্র হয়ে যাবে। মানে যে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৃত্যুমুখে পড়লো, তাকে যাদবপুরে একটা স্কুলে হেডমাস্টার করে পাঠিয়েছে গভর্নমেন্ট। স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার পাঠিয়েছে, আমাকে ট্রান্সফার করেছে ওখান থেকে। ওখানকার এলাকার লোকজন বা স্কুলের টিচারদের একটা অংশ বা আরো কেউ এবং তৎকালীন টিআইসি হয়তো সম্ভবত, তারা স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে যে কাজী মাসুম আক্তার মোল্লা, ধর্মে মোল্লা বোঝেন তো, মোল্লা। তাই মোল্লাকে নিলে, উনি এলে সরস্বতী দেবীর প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অপবিত্র হয়ে যাবে। আর যদি তারপরও সরকার এখানে তাকে নিয়োগ করে, আমরা তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করে তাকে একদম দুচ্ছাই করে তাড়িয়ে দেবো। আমার কাছে চিঠি আছে, চ্যালেঞ্জ। আমি এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম। দুজনেরই মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি এবং শিক্ষামন্ত্রী ওএসডি বলেছিলেন
স্যার আপনি চাইলে আপনাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, কিন্তু আপনি তো খুব সাহসী লোক, আপনি যান, আমি যাদবপুর থানাকে বলে রাখছি আমরা প্রয়োজনে। তো আমি গিয়েছিলাম, যাওয়ার পরে কিছুদিনের মধ্যে এমন হয়েছিলাম, এমন কাজ করেছিলাম, আমাকে যাদবপুরের অঞ্চলের লোক শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রীগণকারে বলে আমাদের স্কুলের তৎকালীন সেক্রেটারি দেবদূত বলতেন। আমি রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি। একটা প্রধান শিক্ষক কেউ দেবদূত বলে তো কাটাচ্ছে, দেবদূত, আমার নাম ছিল দেবদূত। টোটাল মরে যাওয়া ছাত্র শূন্য স্কুল, প্রায় একদম একদম ভুভুক্ষ হয়ে রক্তাল্পতায় ভোগা একটা স্কুল, রক্ত শূন্যতায় ভোগা একটা স্কুল। প্রত্যন্ত গ্রামে গ্রামে ক্যাম্প করে নিয়েছে, স্কুলকে ছাত্র ভর্তি করে স্কুলকে 3 ডবল ছাত্র করে দিয়েছিলাম, এবং স্কুলের পরিকাঠামোগত পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা এত উন্নতি ঘটেছিল, প্রায় দক্ষিণ কলকাতা অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত চলেছিল মাত্র 2 বছরের চেষ্টায়। লোক বিস্মিত হয়ে গিয়েছিল, কি এলো এখানে। 50 বছর পূর্তি হয়েছিল, আমি আসার আগে 50 বছর চলে গেছে, আমি যাওয়ার পরে 50 বছর পূর্তি 3-4 দিন ধরে যেভাবে হয়েছিল, যাদবপুর অঞ্চলের ইতিহাসে বিরল প্রায়। কিন্তু স্যার না আমি বলিনি, আমি একটু বলি, এই হাতে একটু সময় কম, ছোট্ট আমাদের পরিসর খুব কম, মানুষ এত বড় ভিডিও দেখে না। আমি বলছি এই যে নগ্ন দশা শিক্ষার বারবার বেরিয়ে আসছে, আপনি তো করিয়ে দেখিয়েছেন গোটা রাজ্যে, এই নগ্ন দশা থেকে পরিত্রাণ কি আদৌ সম্ভব? না আমি তো মূল জায়গায় যাচ্ছি। এমন একজন প্রধান শিক্ষককে, যেহেতু কোথায় মাথা নত করেনি, যেহেতু রাজা তুমি উলঙ্গ বলতে পারেন, তাই গায়ের জোরে তাকে ট্রান্সফার করে দিল যাদবপুরে, আমাকে বাগবাজারে ট্রান্সফার। ওরা রাজ্যের কিছু অংশের লোক হয়ে করেছিল, কিন্তু ওই মেরুদণ্ডের শিক্ষক সমাজ তার রাস্তার মধ্যে নামিয়েনি। তখন আমি 3টে অ্যাওয়ার্ড পেয়েছি ওই স্কুলে পড়ে। কি পদ্মশ্রী পেয়েছি শিক্ষা সাহিত্যে, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষারত্ন দিয়েছেন রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসেবে, আনন্দবাজার পত্রিকা প্রিন্সিপাল অফ দ্য ইয়ার 2016 আমাকে দিয়েছেন। এবং আমাদের স্কুলে যেখানে ইঁদুর ঘুরতো, সেটা হলো নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল আমার আন্ডারে। হলো একলা 3-4 জন শিক্ষক আমাকে সাহায্য করতো, তারা কোনটা হয়ে গেছিল, বাকি 10 জন মিলে ঘোট পাকিয়েছিল। কি করে এই লোকটাকে দাঁড়ানো যায়? আর এলাকার লোক তাকিয়ে আছে মোল্লা, যদিও সেই ভাব্যকে কেটে কিন্তু অনেকে ক্ষমাও চেয়েছিল, স্যার আপনাকে ভুল বুঝেছিলাম, দুর্ভাগ্য। তারপরে আমাকে বাগবাজারে যে স্কুলে এখন বর্তমানে আছি সেখানকার ট্রান্সফার করা হয় শাস্তি দেওয়ার জন্য। শুনলেন, ছাত্র শূন্য, প্রায় শূন্য সেই স্কুল। আপনি দেখেছেন বলছেন, এখন কিছুদিন আগে আমাদের স্কুলে সরস্বতী পুজোতে, ওই সরস্বতী পুজো জীবনে অত বড় করে হয়নি, প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এত বড় ওই স্কুলের জীবনে হয়নি। এন্টার মনে এখন উত্তর কলকাতা সেরা স্কুল হচ্ছে। কি গোটা আগে ছিল, ওটা ছিল দক্ষিণ কলকাতা সেরা হচ্ছিল, এটা যে উত্তর কলকাতা সেরা, দক্ষিণ কলকাতা সেরা হতে পারলো না। আমি আর কিছুদিন থাকলে ওটা দক্ষিণ কলকাতা সেরা হতো, আর আমি চ্যালেঞ্জ করে এসেছি উত্তর কলকাতা সেরা হবে। আপনি দেখেছেন না মাত্র কয়েক মাসে কি বৈপ্লবিক ঘটনা। আমাদের ওখানকার মন্ত্রী এবং এমএলএ হচ্ছেন শশী পাজা, তিনি বলেছেন অভূতপূর্ব উন্নয়ন, কল্পনাতীত, গোটা অঞ্চলে পুজো হচ্ছে আমার ইতিমধ্যে। হ্যাঁ, ওইটা আমার বর্তমানে হাই স্কুল ও হেডমাস্টার। আমি যাদবপুরের কথা বাদ দিলাম, আমি এই কথাগুলো এতক্ষণ ধরে অহংকার করার জন্য বললাম কি বলিনি, উদাহরণ দেওয়ার জন্য বললাম। এমনটাও সম্ভব, সরকারের সাথে দৈরথ চালাচ্ছি আমরা। ছাত্র ভর্তি করে পাঠিয়েছি হোস্টেলে, আমাদের রেসিডেন্সিয়াল, সরকার থেকে ছাত্র ছাড়ছে না। ছাত্র শূন্য কি করে হবে, এটা বিভিন্ন মহলের যেন একদম ঐকান্তিক প্রচেষ্টা। কেউ কেউ চায় স্কুলগুলো উঠে যাক, ওই স্কুলগুলো বিল্ডিংগুলো পরে বিক্রি করা হবে। আমি পরিষ্কার করে বলছি, একটা স্কুলের হেডমাস্টার যে রক্তক্ষয়ী লড়াই করতে পারবে, সব কিছু বিলিয়ে দিতে পারবে, তার যদি পার্সোনালিটি থেকে থাকে, সে একলাই শিক্ষা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমি চেষ্টা করছি, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গোটা পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করছি। আজকে আমার স্কুলে যেটা ছিল, আমাদের শিক্ষা দপ্তর ইতিমধ্যে হাততালি দিয়েছে প্রধান শিক্ষকদের মিটিংয়ে কলকাতা জেলার, যে আপনারা উদাহরণ করুন এই আমার স্কুলের কথা বলেছে, আমার নাম বলে, যারা সর্বশিক্ষা দায়িত্বে আছেন, ওটা মডেল কি করে হলো, কি করে উনি পারলেন। আপনাদের ওই পথে এগোতে হবে। গোটা কলকাতার রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষকদেরকে এই বার্তা দিয়েছিলেন সঙ্গে হাততালি, দিস ইজ কাজী বাসুদেব। অথচ ষড়যন্ত্র হয়, আমার মতো লোককে বারবার পোস্টিং করা হলে আবারও হয়তো এখান থেকে সরিয়ে দেওয়া হবে, আবারও সরিয়ে দেওয়া হবে, তৈরি আছে। দ্বীপ জেলে যাওয়া যায়। শিক্ষক কাটবানি শিক্ষক, কোথায় শ্রদ্ধা? শিক্ষকেরা মার খাচ্ছে, অশ্রদ্ধা চারিদিকে। আমি কাজ করতে গেছি, সবচেয়ে বেশি বাঁধেছে পলিটিক্যাল, পরে তারা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সত্যের জয় হয় না, একসময় হয়। প্রচুর বাধা, অকল্পনীয় বাধা। স্কুলের উপরে কসাইখানা, স্কুলের দেয়ালের উপরে কসাইখানা, আলু পটলের দোকান সরাতে পারিনি আমি, সেইগুলো অবশেষে সরাতে পেরেছি। মুখ্যমন্ত্রী চিঠি করেছি, মেয়রকে চিঠি করেছি, একদম কঠিন কঠোর চিঠি, চ্যালেঞ্জ পেরেছি।
পাচ্ছি, এখনো অনেক কাজ বাকি, হবেই হবে। আমি শিক্ষা আন্দোলনের কথা বললেন আমি শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছি, পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা ছেড়ে রেখে দিন, অ্যাওয়ার্ড যদি নাই বা পেতাম কি এসে যায়, তাতে করা যায়। কাদের মুখের দিকে তাকিয়ে জানেন? অন্তজ প্রান্তিক ওই অসহায় পড়ুয়াদের দিকে তাকিয়ে, তাদের কল্যাণের কথা ভেবে, তাদের কল্যাণ করার মধ্যে শুধু শিক্ষকোচিত দায়িত্ব পালনের ব্যাপার নেই। যদি ঈশ্বর থেকে থাকেন, পরজীবন বলে কিছু থেকে থাকেন, এর চেয়ে বলো পুণ্যাত্মা আর কিছু কাজ হতে পারে না। যখন রাজ্যব্যাপী মন্দির মসজিদ নিয়ে দ্বন্দ্ব, হানাহানি, কাড়াকাড়ি, রাজনৈতিক আনাগোনা, ঠিক তখন ওই শিক্ষাঙ্গনগুলোকে যদি মন্দির মসজিদ ভাবা হতো, আর মন্দির মসজিদে থাকা ওই ঐশ্বরিক ক্ষমতা দেবতুল্য শিশুদের উপরে অর্পিত হতো, শিক্ষকরা সেই অর্পণের কাজটা করত, সেই মর্যাদায় যদি শিক্ষকরা অভিষিক্ত হতো, আজকে ওই ছাতা নিয়ে ছাত্র শিক্ষককে বিল্ডিং এর নিচে হাহুতাশ করতে হতো না। আসুন না, আমি নয় আমরা হয়ে উঠি, ছড়িয়ে যাই আলোকবর্তিকা নিয়ে, তবে শিক্ষা বাঁচবে, শিক্ষক বাঁচবে, ছাত্র বাঁচবে। ধন্যবাদ।